নমস্কার, আমি দেবাশিস মৈত্র। শুরু করছি শনিবারের অনলাইন জিকের ক্লাস। শুরুতে বলে রাখি যে আগামী 31শে জানুয়ারি শুরু হচ্ছে একদিনের পরীক্ষা, প্রাইমারি টেট পরীক্ষা। মানে প্রাইমারি স্কুলে, প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যারা শিক্ষকতা করবেন তাদের বাছাই পরীক্ষা 31শে জানুয়ারি। তো সেই বিষয়টা মাথায় রেখে আমরা ঠিক করলাম যে আমরা এই সপ্তাহটায় আজকের ক্লাসটা আর জিকের ওপরে নেব না। তাহলে কি করব আজকের ক্লাসটা প্রাইমারি টেটের সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যারা পরীক্ষা দিচ্ছেন তারা জানেন 31শে জানুয়ারি 2021-এ 150 নম্বরের 1.5 ঘন্টার বাছাই পরীক্ষা প্রাইমারি টেটের। থাকে 5টা সাবজেক্ট। কি 5টা সাবজেক্ট? যে 5টা সাবজেক্ট পরীক্ষায় থাকে সেগুলো হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ 2 নম্বর, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর ইংরেজি, 5 নম্বর বাংলা। এই 5টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে 1 নম্বর করে 30টে প্রশ্ন, 30 নম্বর, 30 × 5 মোট 150 নম্বরের পরীক্ষা, নির্ধারিত সময় 1.5 ঘন্টা। আসছি মূল বিষয়ের প্রশ্নোত্তরে। একটা কথা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমরা যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি, আজকে আমরা যে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব, আপনারা একটা জিনিস ধরে রাখতে পারেন যে এখান থেকে নিশ্চিতভাবে একটা পার্সেন্টেজের প্রশ্ন আপনারা কমন পাবেন পরীক্ষায়। তো আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের 7টা করে প্রশ্ন, বেশি নয়, 7খানা করে সাজেস্টিভ প্রশ্ন এবং তার উত্তর আজকে আমি আলোচনা করব। দেখুন, আশা করছি হয়তো আপনাদের কাজে লাগবে। প্রথম শুরু করছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এর 7টা প্রশ্ন। শুরুতেই বলেছি প্রত্যেকটা বিভাগের 7খানা করে প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার উত্তর দেব। শুরু করছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। প্রথম প্রশ্ন, প্লেটোর কোন বইয়ে ব্যক্তিগত বৈষম্য বিষয়টি আলোচিত হয়েছে? রিপিট করছি, প্লেটোর কোন বইয়ে ব্যক্তিগত বৈষম্যের বিষয়টি আলোচিত হয়েছে? উত্তর হচ্ছে দ্য রিপাবলিক। অত্যন্ত বিখ্যাত গ্রন্থ প্লেটোর এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মিড ডে মিল। আপনারা জানেন স্কুলে মিড ডে মিল দেওয়া হয় এখন। মিড ডে মিলে খাবারের স্বাদ পরীক্ষা করাকে কি বলে? মিড ডে মিলে খাবারের স্বাদ পরীক্ষা করাকে কি বলে? খাবারের স্বাদ পরীক্ষা করাকে বলে হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিং। 3 নম্বর প্রশ্ন, ব্রেইন স্টর্মিং পদ্ধতি। ব্রেইন স্টর্মিং পদ্ধতি, সেই পদ্ধতির প্রবক্তাকে? প্রবক্তা হলেন গর্ডন। মিস্টার গর্ডন হচ্ছেন ব্রেইন স্টর্মিং পদ্ধতির প্রবক্তা। পরের প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম মনোবিদ্যার গবেষণাগার? মনোবিদ্যার গবেষণাগার মানে সাইকোলজিক্যাল ল্যাবরেটরি। ভারতের কোন শহরে প্রথম মনোবিদ্যার গবেষণাগার প্রতিষ্ঠিত হয়? আপনারা উত্তরটা জেনে খুশি হবেন যে আমাদের এই কলকাতা শহরেই প্রথম মনোবিদ্যার গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছে ভারতের মধ্যে। পরের প্রশ্ন, শিক্ষার বিষয়ে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কি ছিল? শিক্ষার বিষয়ে গান্ধীজির দৃষ্টিভঙ্গি মানে গান্ধীজির বক্তব্য ছিল সাক্ষরতাই শিক্ষা। মানে আপনাকে প্রচুর পণ্ডিত হতে হবে না। গান্ধীজি মনে করতেন যে আপনি যদি সাক্ষর হন তবেই আপনি শিক্ষিত। অর্থাৎ গান্ধীজির দৃষ্টিভঙ্গি ছিল সাক্ষরতাই শিক্ষা। আসছি পরের প্রশ্নে, শিক্ষার্থীদের মধ্যে অনুরাগ ও আগ্রহ সৃষ্টির দক্ষতা। শিক্ষার্থীদের মধ্যে অনুরাগ ও আগ্রহ সৃষ্টির দক্ষতা মানে একটা সাবজেক্ট একটা বাচ্চা পড়ছে, সেই সাবজেক্টটা বাচ্চাটাকে যদি অ্যাট্রাক্ট না করে তবে সেই সাবজেক্ট পড়তে পারবে না। যেমন সেই সাবজেক্টের প্রতি তার ভীতি জন্মাবে, ফোবিয়া তৈরি হবে। যেমন ধরুন অনেকের অঙ্কে ফোবিয়া আছে, অনেকের ইংরেজিতে ফোবিয়া আছে, ঠিক এই রকম। প্রশ্নটায় ফিরছি। প্রশ্নটা হচ্ছে শিক্ষার্থীর মধ্যে অনুরাগ ও আগ্রহ সৃষ্টির দক্ষতাটা কি ধরনের দক্ষতা? উত্তর হচ্ছে অনুভবমূলক দক্ষতা। এই বিষয়ের 7 নম্বর প্রশ্ন, এই বিষয়ের 7 নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্ন হচ্ছে পিয়াজে বৌদ্ধিক বিকাশের কটি পর্বের কথা বলেছেন? পিয়াজে বৌদ্ধিক বিকাশের কটি পর্বের কথা বলেছেন? 4টি পর্ব। আশা করি
এই 7টা প্রশ্ন থেকে আপনারা দুই একটা প্রশ্ন নিঃসন্দেহে কমন পাবেন 31শে জানুয়ারি অনুষ্ঠেয় সেই পরীক্ষায়, টেট পরীক্ষায়। আসছি পরের সাবজেক্ট হচ্ছে ইএনভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ। প্রথম প্রশ্ন, আল-বিরুনি কে ছিলেন? আল-বিরুনি ছিলেন উজবেকিস্তান থেকে আসা একজন পর্যটক। মাথায় রাখুন, উজবেকিস্তান থেকে আসা একজন পর্যটক। তিনি একটি বই লিখেছিলেন ভারতে এসে। সেই বইটি পড়লে, সেই বইটার নাম আর এখন করছি না, ওটা ইতিহাসের জিকের পার্ট বলে এখানে বাদ দিলাম। সেই বইটি সম্বন্ধে যদি আপনি পড়েন তাহলে অতীত ভারত সম্পর্কে জানতে পারবেন। তাহলে আল-বিরুনি ছিলেন কে? উজবেকিস্তানের পর্যটক। এইটুকু জানলেই যথেষ্ট, এই উত্তরটুকু দিলেই যথেষ্ট। মানে উত্তর তো লিখতে হয় না, এখন উত্তরকে এনসার্কেল করতে হয় অথবা নির্দিষ্ট জায়গা ভরাট করতে হয়। আপনারা সবাই জানেন এটা। পরের প্রশ্ন, স্কুলে বিজ্ঞান প্রদর্শনী। আপনারা জানেন যে স্কুলে, প্রায় সব স্কুলেই নিয়ম মাফিক প্রতি বছর বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয়। প্রশ্নটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রশ্নটা হচ্ছে স্কুলে বিজ্ঞান প্রদর্শনী করা হয় কেন? করা হয় শিক্ষার্থীদের সৃষ্টিশীল কাজ দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। সৃষ্টিশীল কাজ মানে বিষয়টা হচ্ছে যে যারা স্কুলে পড়ে তারাও কিন্তু তাদেরও কেউ কবিতা লেখে, গল্প লেখে, কেউ বিজ্ঞানের নানা রকম মডেলস তৈরি করে। তো এইগুলো হচ্ছে তাদের সৃজনশীল কাজ। বিজ্ঞান প্রদর্শনী করার উদ্দেশ্য হচ্ছে এই যে পড়ুয়াদের সৃজনশীল কাজ দেখাবার সুযোগ করে দেওয়া। তৃতীয় প্রশ্ন, পাখিরা সবসময় তাদের ঘাড় নাড়ায়। অলওয়েজ আপনি দেখবেন না কখনো কোনো পাখি গাছের ডালে বসে আছে, সে কিন্তু ঘাড় নাড়িয়েই যাচ্ছে। তো বিষয় হচ্ছে পাখিরা সবসময় তাদের ঘাড় নাড়ায় কেন? কারণ তাদের চোখ স্থির। তাদের আইবল আমাদের মতো ঘোরে না, তাদের চোখ স্থির বলে পাখিরা সবসময় তাদের ঘাড় নাড়ায়। পরের প্রশ্ন, কোন রাজ্যকে, এটা জিকেরও প্রশ্ন বটে কিন্তু ইএনভিএস এর ক্ষেত্রে এটা খুব জরুরি প্রশ্ন, সেটা হচ্ছে কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়? ঈশ্বরের নিজের দেশ হলো কেরালা। কেরালাকে বলা হয় ঈশ্বরের নিজের দেশ। পরের প্রশ্ন, অ্যাকোয়ারিয়ামে, আপনারা দেখেছেন অনেক জায়গায়, যদি বাড়িতে না থাকে তাহলে দোকানে দেখেছেন নিশ্চয়ই, অ্যাকোয়ারিয়ামে এয়ার পাম্প ইউজ করা হয়। প্রশ্নটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামে এয়ার পাম্প কেন ব্যবহার করা হয়? অ্যাকোয়ারিয়ামে এয়ার পাম্প ব্যবহার করা হয় এই কারণেই যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে জলজ উদ্ভিদগুলো থাকে তাদের কার্বন ডাই অক্সাইডের সাপ্লাই বাড়াবার জন্য। তাহলে অ্যাকোয়ারিয়ামে এয়ার পাম্প ব্যবহারের উদ্দেশ্য হলো জলজ উদ্ভিদকে বেশি পরিমাণে, উপযুক্ত পরিমাণে, যথাযথ পরিমাণে কার্বন ডাই অক্সাইড সরবরাহ করা। আসছি পরের প্রশ্নে, যারা সমুদ্রে বেড়াতে গিয়েছেন তারা জানেন যে আমরা যে জল পান করি সেই জলের যে গন্ধ, তার সঙ্গে সমুদ্রের জলের গন্ধ ডিফার করে, পার্থক্য আছে, একটু অন্যরকম গন্ধ সমুদ্রের জলের। প্রশ্নটা সেটা নিয়ে। প্রশ্নটা হচ্ছে কোন রাসায়নিকের উপস্থিতির জন্য সমুদ্রের জলের গন্ধ অন্যরকম হয়? কোন রাসায়নিকের উপস্থিতির জন্য সমুদ্রের জলের গন্ধ একটু অন্যরকম হয়? এটা হচ্ছে ডাইমিথাইল সালফাইড। ডাইমিথাইল সালফাইড বলে একটি রাসায়নিক, সেটি সমুদ্রের জলে বেশি পরিমাণে থাকে, সেই জন্যই সমুদ্রের জল আমাদের পানীয় জলের তুলনায় স্বাদে একটু অন্যরকম হয়ে থাকে। আসছি শেষ প্রশ্ন হচ্ছে, মানে এই সাবজেক্টের শেষ প্রশ্ন, এনভায়রনমেন্টাল স্টাডিজের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কোন বছরকে আন্তর্জাতিক মৃত্তিকা বৎসর হিসেবে চিহ্নিত করা হয়েছে? আন্তর্জাতিক মৃত্তিকা বৎসর হচ্ছে 2015 এই সালকে আন্তর্জাতিক মৃত্তিকা বৎসর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজের 7টা প্রশ্নের আলোচনা শেষ। আসছি ইংরেজিতে। দেখুন, আরটিপি মানে হচ্ছে রিমেডিয়াল টিচিং প্রোগ্রাম। ইংরেজির প্রশ্ন, ভালো করে খেয়াল রাখুন, এখানেও 7টা প্রশ্ন আলোচনা করব। রিমেডিয়াল টিচিং প্রোগ্রাম আরটিপি। প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য এইম অফ আরটিপি? আরটিপির লক্ষ্য কি? বাংলায় তর্জমা করে দিলাম, আরটিপির লক্ষ্য কি?
প্রশ্ন কিন্তু ইংরেজিতেই আসবে, বাংলা ভাষায় থাকবে না, ইংরেজি ভাষার প্রশ্ন। হোয়াট ইজ দ্য এইম অফ আরটিপি? আরটিপির এম হচ্ছে, আপনাদের বোঝার জন্য আমি উত্তরটা যেহেতু একটু ডিফিকাল্ট তাই বাংলায় বলছি, এই আরটিপির লক্ষ্য হচ্ছে পিছিয়ে পড়া ছাত্রদের সহায়তা করা ও ছাত্রদের সার্বিক মানোন্নয়ন। পিছিয়ে পড়া যে ছাত্ররা, যে পড়ুয়ারা ক্লাসে পিছিয়ে পড়েছে তাদের সহায়তা করা, তারা যাতে লেখাপড়ার সঙ্গে লেগে থাকে, তারা যাতে লেখাপড়ার প্রতি আকৃষ্ট হয়, তাদের সহায়তা করা এবং ছাত্রদের সার্বিক মানোন্নয়নই হচ্ছে আরটিপি বা রিমেডিয়াল টিচিং প্রোগ্রামের একমাত্র লক্ষ্য। নামেতে রিমেডিয়াল আছে, তার মানে রিমেডি খোঁজার একটা রাস্তা, বুঝতেই পারছেন। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, সিএলটি। সিএলটি মানে হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। প্রশ্নে আসছি, সিএলটি গিভস এমফ্যাসিস অন হোয়াট? পরের প্রশ্নটা হচ্ছে সিএলটি গিভস এমফ্যাসিস অন হোয়াট? তাহলে সিএলটি গিভস এমফ্যাসিস অন সিচুয়েশনাল ইউজ of language rather than its usage. Situational use of language rather than its usage, তার মানে ব্যবহার যেভাবেই করা হোক না কেন, কোন ক্ষেত্রে আমি ভাষাকে কিভাবে ব্যবহার করব সেইটা শেখানোই হচ্ছে সিএলটির লক্ষ্য। আসছি পরের প্রশ্ন। হোয়াট ডাজ সিসিই রেফার? মানে সিসিই কথাটার অর্থ কি, পুরো কথাটি কি? CCE refers to continuous and comprehensive evaluation. দেখবেন ইদানিংকালে যে সমস্ত বইপত্র বেরোচ্ছে, বইয়ের একদম কাভারের ওপরে ডান দিকে বাঁ দিকে কোথাও একটা লেখা থাকে যে CCE বলে একটা গোল্লা করা থাকে। তার মানে কি? তার মানে নিশ্চয়ই তার কোনো একটা অর্থ আছে। তো CCEর অর্থ হলো যে ওই বইটা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এই নীতি মেনে তৈরি করা হয়েছে। তাহলে সিসির পুরো কথাটা হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। আসছি পরের প্রশ্নে, ইংরেজি। প্রশ্নটা এরকম আছে, এ বয় অফ ক্লাস 5 ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনসাইড অর আউটসাইড ক্লাসরুম, হাউ উইল ইউ সলভ দিস প্রবলেম? প্রশ্নটা এরকম আছে, এ বয় অফ ক্লাস 5 does not understand English language inside or outside the classroom. How will you solve this problem? Practice by using English language more. প্রশ্নের উত্তরটা হচ্ছে practice by using English language more. পরের প্রশ্ন, when a child starts to speak first in sentences, his speech can be described as what? তাহলে যখন একটা বাচ্চা প্রথম বাক্য বলা শুরু করলো, সেই যে বাক্য বলার প্রবণতা, সেই যে বাক্য বাচ্চাটা বলছে, এই প্রবণতাটাকে কি বলে? এই প্রবণতাটাকে বলে হচ্ছে ব্যাবলিং, BABBLING, ব্যাবলিং। আসছি পরের প্রশ্নে, গ্রুপ অ্যান্ড পেয়ার ওয়ার্ক। গ্রুপ অ্যান্ড পেয়ার ওয়ার্ক ইন লার্নিং সিচুয়েশনস প্রমোট হোয়াট? গ্রুপ অ্যান্ড পেয়ার ওয়ার্ক ইন লার্নিং সিচুয়েশনস প্রমোট হোয়াট? These promote self-learning and peer learning. Self and peer learning. শেষ প্রশ্ন ইংরেজির, a 12-year-old child enjoys using puns. পান কাকে বলে? পান বলে হচ্ছে a play upon words, শব্দ নিয়ে খেলাকে বলে হচ্ছে পান। প্রশ্নটায় আসছি, প্রশ্নটা হচ্ছে a 12-year-old child enjoys using puns, শব্দ নিয়ে খেলতে ভালোবাসে। This enjoyment indicates that he has, এই যে এই শব্দ নিয়ে খেলার প্রবণতাটা, এটা কি ইন্ডিকেট করে ছেলেটা? It indicates that metalinguistic, the boy's metalinguistic awareness. Metalinguistic awareness বোঝা যায় যে বাচ্চা পান করতে ভালোবাসে, PUN, পান, পান মানে শব্দ নিয়ে খেলা, সেটা মানে সেই যে খেলাটা, পান করাটা, সেই বাচ্চাটা মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেসের প্রমাণ দেয়। ইংরেজির 7টা প্রশ্ন শেষ। আসছি শেষ বাংলার বিষয়। আবার সেই 7টা প্রশ্ন বলবো, এখানে 7টারই উত্তর বলবো। আশা করছি কোনো না কোনোভাবে আপনারা এই যে 5টা সাবজেক্টের যে 7টা করে প্রশ্ন আমি বলছি,
অঙ্ক বাদ দিয়ে, মানে 4টে সাবজেক্টে, সেখান থেকে আপনারা প্রশ্ন কমন পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন বাংলার, পানিকর। পানিকর কোন ভাষায় কবিতা লিখেছেন? খুব সোজা উত্তর, এটা আপনারা অনেকেই যারা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় বসেন তারা জানেন। পানিকর লিখেছেন মালয়ালাম ভাষায় কবিতা। পরের প্রশ্ন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? বাংলা ভাষায় 7টি মৌলিক স্বরধ্বনি আছে। তৃতীয় প্রশ্ন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা কেমন ধরনের কবিতা পছন্দ করে? একটা মানে এই টেট কোয়ালিফাই করে, টেট ক্র্যাক করে যারা স্কুলের চাকরি পাবেন তারা তো প্রাইমারি স্কুলে পড়াবেন, তো ন্যাচারালি তাদের জানা উচিত যে একটা বাচ্চা কি ধরনের কবিতা সে লাইক করছে, তাকে তো সেই রকম কবিতা পড়াতে হবে। প্রশ্নটা ঠিক সেই কারণে করা। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা কেমন ধরনের কবিতা পছন্দ করে? উত্তরটা হচ্ছে তাল ও ছন্দবদ্ধ কবিতা। ছন্দবদ্ধ কবিতা যার মধ্যে তাল আছে এমন কবিতাই পছন্দ করে প্রাথমিকের ছাত্ররা। পরের প্রশ্ন, সংশোধনমূলক শিখন সাফল্য। সংশোধনমূলক শিখন সাফল্য কিসের উপর নির্ভর করে? সমস্যার কারণ সঠিকভাবে জানার উপরে। যেমন ধরুন একটা প্রত্যন্ত অঞ্চলের একটা স্কুল, সেই স্কুলের ছেলেরা সব লেখাপড়ায় পিছিয়ে পড়া, তো এই পিছিয়ে পড়া ছেলে মেয়েগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে হয়, তাহলে আপনাকে তো তাহলে তার যে সমস্যাটা, সেই সমস্যাটাকে বুঝতে হবে। সেই সমস্যাটা বুঝবেন যে তবেই তো সংশোধন হবে। প্রশ্নটা ঠিক সেই রকম ছিল। সংশোধনমূলক শিখন সাফল্য কিসের উপর নির্ভর করে? একটা জিনিসেরই উপর নির্ভর করে, সেটা হচ্ছে সমস্যার সঠিক কারণ ঠিকভাবে আপনাকে বুঝতে হবে। আসছি পরের প্রশ্নে, কবিতা, ক বয়স্বই তো একার। কবিতা এই শব্দটিতে কটি মুক্ত দল রয়েছে? খুব সোজা উত্তর, কটি মুক্ত দল রয়েছে কবিতা শব্দে? 3টি। কবিতা শব্দে মুক্ত দলের সংখ্যা 3টি। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার উপভাষাগুলিকে অঞ্চল ভেদে কয় ভাগে ভাগ করা হয়েছে? তার মানে যেমন ধরুন যে কেউ বলছে করছি, কেউ বলছে করছি, তার মানে এইগুলো তো অঞ্চল ভিত্তিক, টাংটা চেঞ্জ হয়ে যায়। প্রশ্নটা সেই মতো, বাংলা ভাষার উপভাষাগুলিকে অঞ্চল ভেদে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। বিস্তারিত বাংলা বিষয়ের প্রশ্ন, এটার উত্তরটা যেহেতু বলার কথা সেই জন্য উত্তরটা বলে দিলাম। বাংলার শেষ প্রশ্ন, ভাষা অর্জনে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ভাষা অর্জনে কোনটি, মানে ভাষার জ্ঞান অর্জনে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে ভাষার রূপ। কিরকম রূপ? একটা বাঙালি ছেলের কাছে বাংলা ভাষার রূপ যেভাবে তার মস্তিষ্কের মধ্যে ঢুকবে, তাকে যদি আপনি একটা সেই বাচ্চাটাকে যদি এক্ষুনি, সে বাঙালি কিন্তু এটা মাথায় রাখবেন, তাকে যদি চাইনিজ শেখাতে চান তাহলে চীনা ভাষার রূপ তাকে সেভাবে অ্যাট্রাক্ট করবে না, কাজেই সে চীনা ভাষাটা শিখতে পারবে না। ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর হয়তো শিখবে, ম্যাচিওরিটি যে পৌঁছে যাওয়ার পর তাকে শেখানো যেতে পারে, কিন্তু ছেলেবেলায় শেখানো যাবে না। কাজেই একটা বাচ্চাকে ভাষা শেখাতে হলে সেই ভাষার রূপটা কেমন সেইটা আগে তাকে বোঝাতে হবে, সেইটা আগে তাকে শেখাতে হবে। সেই ভাষার রূপ যদি সে গ্রহণ করতে পারে তবে সেই ভাষায় সে সাবলীল হবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা 7টি করে প্রশ্ন আলোচনা করলাম, তার উত্তর দিলাম। আশা করছি 31শে জানুয়ারি অনুষ্ঠেয় পরীক্ষায় আপনারা আজকের আলোচিত প্রশ্নগুলো থেকে বেশ কয়েকটি প্রশ্ন কমন পাবেন। নমস্কার, ভালো থাকবেন।